রাজীব চক্রবর্তীর কলমে যদি ভালোবাসা নাই থাকে। গল্পটি রাজীব চক্রবর্তীর লেখা হাবুকথা সিরিজের অংশ। গল্পটি পাঠ করেছেন লেখক নিজেই। শুরু হচ্ছে হাবুকথা সিরিজের যদি ভালোবাসা নাই থাকে। যদি ভালোবাসা নাই থাকে, লাইনটা শুনলেই মনে পড়ে যায় হাবুকে। 5.5 ফুট লম্বা, রোগা চেহারা, মুখটা লম্বাটে আর মাথায় কোঁচকানো চুল, বড় গোল গোল চোখ দুটো যেন গরুর গাড়ির হেডলাইট। 20 বছর আগে আমরা যখন সদ্য বিষের কোঠায়, পাড়ার দাদাদের কথায় হাবু তখন পুরো বিষ। সর্বক্ষণের সঙ্গে বিড়ি তো ছিলই, এছাড়া আরও নানা শুকনো নিষিদ্ধ বস্তুর সাথে ওর সখ্যতা ছিল। বন্ধুরা ওকে দেখলেই বলে উঠত, এসে গেছেন নেশার জগতের বেতাজ বাদশাহ। চিমসে শরীরে বুকের সব কটা হাড় গোনা যেত। পাড়ায় ব্যানার্জি ডাক্তার মজা করে বলতেন, তোর বুকের এক্স রে করার দরকার নেই, ফটো তুলে ফিল্মের নেগেটিভ দেখলেই সব বোঝা যাবে। হাবুও ছাড়ার পাত্র নয়, সঙ্গে সঙ্গে উত্তর, সাবান খরচা কম লাগে ডাক্তারবাবু, বুকে মাখলে পিঠ দিয়ে ফেনা বেরোয়। হাবুর আগে সাধারণত কেউ আসতো না আড্ডায়। যত আগেই আসি, রোজ একই দৃশ্য। রকের কোণটা দখল করে বাবু হয়ে বসে বিড়ি টানছি। দুর্ঘটনাবশত হাবুর কোনো দিন আসতে দেরি হলে কেউ কিছু বলার আগেই ফিল্ম স্টাইলে বলে উঠত, मैं देर करता नहीं। এটাকে কেউ অজুহাত বললেই হাবুর যুক্তিরা ফরফর করে ডানা মেলত। আমি কি আর দেরি করি? দেরি হয়ে যায়। আর দেরি করাটা কারো হাতে থাকে না, বুঝলি? ধর তুই 1 মিনিট দেরিতে স্টেশনে পৌঁছলি, ট্রেনটা চোখের সামনে দিয়ে হুশ করে চলে গেল, তোর দেরি হয়ে গেল। কোনোদিন 5 মিনিট দেরিতে পৌঁছে শুনলি ট্রেন 10 মিনিট লেট, ব্যাস আনন্দ আর ধরে না, দেরি হওয়ার থেকে বেঁচে গেলি। আবার ধর সময় মতো স্টেশনে পৌঁছলি কিন্তু ট্রেন দেরি করে এলো, তাহলে কি দাঁড়ালো? আমরা আর ধরতে পারতাম না, সকলে রেডে করে উঠতাম। হাবু কিন্তু নির্বিকারভাবে বলে যেত, মোদ্দা কথা দেরি করাটা আমাদের নিজেদের হাতে নেই। সত্যি দেরি করা হাবুর হাতে ছিল না, ফলে সময়ের আগেই পেকেছিল। মাধ্যমিকের প্রস্তুতি নিতে নিতেই বিড়ি টানা শুরু করে দেয়, আর মাথার খোপে খোপে থরো নলেজ নিয়ে 2বারে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কয়েক মাস কলেজে গিয়েই হাফ ছেড়ে বললো, আর দেরি করা উচিত হবে না, পড়াশোনার ছেলে পয়সা কামানো ধান্দা করতে হবে। কয়েকদিন পর দেখি ফুল বাবুটি হয়ে হাতে ব্যাগ নিয়ে সকালবেলায় হাবু কোথায় একটা যাচ্ছে। জিজ্ঞেস করতেই বললো, কাজে যাচ্ছি, দেরি হয়ে যাবে, পরে কথা বলবো। সন্ধ্যাবেলা যথারীতি সবার আগে ঠেকে হাজির। কাজের কথা তুলতেই বলে, মার্কেটিংয়ের কাজ, ওসব তো বুঝবি না। নিন্দুকদের মতে হাবু ট্রেনে ধূপকাঠি বিক্রি করত। আমরা অত বুঝতাম না, ভাবতাম যাই করুক, সব পথে খেটে তো কামাচ্ছে। মাসখানেক পরে হাবু একদিন বলল, বুঝলে মার্কেটিং কাজটা পোষালো না, ছেড়ে দিলাম। এখন অ্যাকাউন্টসের কাজ নিয়েছি, 10টা 5টার ডিউটি। পরে শুনেছিলাম বড় বাজারে একটা দোকানে খুচরো ক্যাশের হিসাব রাখার কাজ করে। কোনো কাজই হাবুর বেশি দিন পোষাতো না, একটা ধরে একটা ছাড়ে। এমন ধরা ছাড়া করতে করতেই সীমান একদিন এক অষ্টাদশীকে বাগিয়ে ফেললেন। হাবু কখনো রোজগারে কখনো বেকার। তাতে অবশ্য হাবুর প্রেমের জোয়ারে ভাটা পড়ল না। ক্রমে ক্রমে প্রেমের ঢেউ রাত এত প্রবল হলো যে দূরের পার্ক রাস্তার মোড় ছাড়িয়ে পাড়ার গলিতে এসে আছড়ে পড়ল। টিমটিমে আলোর আধো অন্ধকারে যুগল মূর্তি চক্রতত্র দৃশ্যমান হতো। পাড়ার দাদারা বলতো, সে দৃশ্যে মদন দেবের প্রভাব এতই বেশি যে চক্ষু পীড়ার কারণ হতো। ফলত রাস্তায় এদিক ওদিক ঘাড় ঘোরানো যেত না, টাকটু ঘোড়ার মতো টকবক করে সোজা হাঁটতে হতো। রকের ফাজিল ছোড়ারা অবশ্য বলতো, যেসব দাদাদের আঙুল বিড়ির বদলে এখনো কোনো চাপা কলি স্পর্শ পায়নি, তাদেরই হাবুকে নিয়ে বেশি মাথা ব্যথা ছিল। হাবুর প্রেমলীলা আরো উচ্চ মার্গে পৌঁছলে মদন রতি দুইজনেই আবির্ভূত হলেন।
তাদের আমন্ত্রণে হাবু প্রেমিকাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। দুদিন পর যখন সমুদ্র সৈকত থেকে জলকেলি করে ফিরল, পাড়ার চায়ের দোকান, রক থেকে শুরু করে বাড়ির সান্ধ্য চায়ের আসরে ঝালমুড়ির অভাব পূরণ করলো প্রেমিক যুগলকে নিয়ে আলোচনা। সেসব আলোচনায় যে পরিমাণ আদি রসের ধারা প্রবাহিত হয়েছিল, তাতে বড়ু চণ্ডীদাস এই যুগে জন্মালে আর শ্রীকৃষ্ণ কীর্তন লেখার সাহস করতেন না। আদি রসের ফল্গুধারা স্রোতস্বিনী হবার আগেই দুই বাড়ির অভিভাবকরা মা কালীর শরণাপন্ন হলেন। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাবু কালীঘাট থেকে গলায় মালা ঝুলিয়ে বউকে নিয়ে বুক ফুলিয়ে পাড়ায় ঢুকলো। মধুচন্দ্রিমা বিয়ের আগেই সেরে ফেলায় হাবু আর নতুন বউকে নিয়ে বেড়াতে গিয়ে পয়সা নষ্ট করা উচিত মনে করেনি। যদিও তার সে ব্যস্ত ছিল বলে মনে হয় না, মাথা গোঁজার জন্য ছিল ভাঙা একতলা পৈতৃক বাড়িটা। আর রোজগার বলতে সিজনাল সার্ভিসিং জব, মানে ক্যাটারিংয়ের সার্ভিস বয়। দুজনের ভাতের জোগানের জন্য দুবেলা বাপের হোটেলই ছিল ভরসা। বছর ঘুরতে না ঘুরতে বউ পুরনো হয়ে গেল। প্রেম ট্রেম সব ধোঁয়া হয়ে হাওয়ায় মিলিয়ে গিয়ে হাবুর কথা অনুযায়ী জীবনটা পিঁপে গাছ হয়ে উঠল। বড় করে বিড়ি টেনে এক মুখ ধোঁয়া ছেড়ে চোখ কুচকে বলল, জীবনে ঘেন্না ধরে গেল মাইরি। সে কথা শুনে একজন বলল, সে কি রে, এত তাড়াতাড়ি? সঙ্গে সঙ্গে আরেকজন ফোন কাটলো, জানিস না হাবুর কোনো কাজে দেরি নেই। কোনো দিন যা হয়নি, কয়েকদিন পরে তাই হলো। পরপর দুদিন হাবুর দেখা নেই। আড্ডার মূল বিষয় হয়ে উঠলো হাবুর অনুপস্থিতির কারণ। কত রকম আলোচনা। কেউ বললো হাবু বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, কেউ আবার হাবুকে দ্বিতীয়বার হনিমুনে পাঠিয়ে দিল। বাকির আত্মবিশ্বাসের সাথে বুক ঠুকে বলল, ওসব কিচ্ছু না, বউর হাতে ঠ্যাঙানি খেয়ে আর উঠতে পারছে না। তৃতীয় দিনেও হাবু না আসায় সবাই চিন্তিত হয়ে পড়ল। গুরুতর কিছু একটা হয়েছে বুঝতে পারলেও খোঁজ নিতে যাওয়ার সাহস হলো না। হাবুর বাবা খুব গম্ভীর প্রকৃতির। হাবু এখন যাবে না, কিংবা ও বাড়ি নেই, এরকম দু একটা কথা ছাড়া খুব বেশি কথা আমরা কোনো দিন শুনিনি। তবে ভয়ের আসল কারণ ছিল হাবুর দাদু। মাথা ভরা টাক, সাদা গোঁফ দাড়িতে মুখ ঢাকা বুড়োটাকে দেখলেই সুকুমার রায়ের কাঠ বুড়োর কথা মনে পড়ত। আমাদের গলা শুনলেই বুড়ো তেলে বেগুনে জ্বলে উঠত। খিচখিচে বুড়োটাকে দেখলে মনে হতো আমাদের মাথা সেদ্ধ করে চেটে চেটে খেলে তবেই শান্তি পাবে। হাবুর বিয়ের পরে তো আমাদের দেখলেই লাঠি নিয়ে তেড়ে আসতো। বুড়োর ধারণা ছিল তার গুণধর নাতির অকাল পক্কতার জন্য আমরাই দায়ী। প্রায় ঘন্টা খানেক আলোচনার পরেও সমস্যা সমাধানের কোনো রাস্তা না পেয়ে আমরা যখন হাল ছেড়ে দিয়েছি, তখন দেখি হাবু আসছে। ও নিজস্ব স্টাইল, অর্থাৎ বড় বড় পায়ে সামনে ঝুঁকে নয়, ধীর পদক্ষেপে হেলে দুলে, বুকের বোতামটাও আটকানো, গলায় একটা রুমাল বাঁধা। রকে বসতে বসতে বলল, অতি কষ্টে জেলখানা থেকে ছাড়া পেলাম, একটু একটা বিড়ি খাওয়া। আমরা মুখ চাওয়া চোখ করছি। বলে কি, হাবু তো বিড়ির গুদাম, ভাত না হলেও চলে, কিন্তু বিড়ি ছাড়া যার চলে না তার কাছে স্টক নেই। বিড়ি ধরিয়ে লম্বা একটা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় দার্শনিক স্টাইলে হাবু বলল, বলেছিলাম না অন্যের সময় মতো কাজ করলে অনেক সময় দেরি হয়ে যায়। হাবু হেয়ালি মার্কা কথা শুনে বিরক্ত হয়ে সমস্যার প্রশ্নমান, গলায় রুমাল বেঁধেছিস কেন, কি হয়েছে খুলে বলবি নাকি? দাবরানি খেয়ে হাবু শুরু করলো, বলেছিলাম না রোজ রোজ ক্যাচালা ভাল লাগে না। সে রাত্রে হেভি কি যাই হলো। তারপর হাবু যা বলল শুনে আমরা একদম চুপ। রাত্রি বাড়ি ফিরতেই সুটকি সুন্দরী, হাবু বউকে আদর করে ওই নামেই ডাকে। সুটকি সুন্দরী 50 টাকা চেয়ে বসলো। হাবুর মাথায় বাজ ভেঙে পড়লো। একে পকেটে মাল্লু নেই, তারপরে এত টাকা। গরম নিয়ে বলে, আর টাকা কি গাছে ফলায়? এ তো আমার দুদিনের রোজগার। ব্যাস শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি। একটা কথাতেই বউয়ের দু চোখ দিয়ে কর্পোরেশনের মুখ ভাঙা কলের মতো জল পড়তে শুরু করলো। ধীরে ধীরে জল শেষ হয়ে একটু ফোঁপানি, তারপরই প্রতি আক্রমণ। ফাটা কাঁসর ঘন্টা বাজতে লাগলো চারিদিকে। হাবুও পুরুষ সিংহ, খাঁচা বের করা বুকের ভেতর থেকে বজ্র হুঙ্কার ছাড়ল।
দুপক্ষের বাক্য মানে 10x10 ঘরটা হয়ে উঠল কুরুক্ষেত্রের প্রান্তর। সূর্যাস্তের পূর্বে মানে সূর্যোদয়ের বেশ কিছু আগে মধ্যরাতে যুদ্ধবিরতি হলো। ভোর রাতে হাবুর ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে রণক্লান্ত বউ অকাতরে ঘুমোচ্ছে। বউর দিকে তাকাতেই লড়াইয়ের শেষ পর্বে বলা কথাগুলো হাবুর মনে পড়ে গেল। যে বউকে সুখে রাখতে পারে না তার মরে যাওয়াই ভালো। হাবু ঘরের ছাদের দিকে তাকাল। সেখান থেকে কে যেন তাকে ইশারায় ডাকছে। কানে গান ভেসে এলো। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। ডাক যখন এসেই গেছে আর দেরি কেন। হাবু উঠে লুঙ্গিটাকে গলায় জড়িয়ে নিল। পাখা বন্ধ করে লুঙ্গির আরেক প্রান্ত পাখার ব্লেডের সাথে পেঁচিয়ে সবে ঝুলে পড়ার চেষ্টা করেছে। বউয়ের ঘুম ভেঙে গেল। লাফিয়ে উঠে হাবুর পা দুটো জড়িয়ে ধরল। মটকাতে গিয়েও ঘাটটা বেঁচে গেল। সবাই হাবুর দিকে দেখছি, কেউ কোনো কথা বলছে না দেখে হাবুই নীরবতা ভাঙল। কি ভাবছিস? ঠপ মারছি? রুমালটা সরিয়ে ঘাড়ের কাছের কালশিটে দাগটা দেখিয়ে বলল, জীবনের দৌড় শেষ করেই ফেলেছিলাম, বউটা দেরি করিয়ে দিল। এই দুদিন ঘরের মধ্যে আটকে মাথা দিব্যি দিয়ে অনেক বোঝালো। আর সত্যি বলছি, বিয়ের পরে প্রথম এত ভালো ভালো কথা শুনলাম। আমিও সেন্টুকে প্রমিস করে দিয়েছি, যা হয়েছে ভুলে যাও, আর কখনো হবে না, নতুন জীবন শুরু করবো। আর মেয়েটা আমাকে সত্যিই ভালোবাসে। চলি রে, 1 ঘন্টার মধ্যে ফিরবো, কথা দিয়েছি। রক থেকে নেমে বিড়িটা পা দিয়ে মাটিতে পিষে বলল, ভালোবাসা না থাকলে স্বপ্ন দেখা যায় না, বুঝলি? ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।